चाहे आधी आए रे चाहे मेघा छाए रे। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, যার আয়তন প্রায় 10,000 কিলোমিটার, যা যৌথভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে, যা বাঙালির খুব প্রিয় একটি স্থান। আর তার সাথে যদি পাওয়া যায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে লঞ্চে বসে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে বাঙালির প্রিয় ইলিশ মাছের নানা পদের স্বাদ নেওয়ার সুযোগ, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক 3 দিন 2 রাত্রির সুন্দরবন ইলিশ উৎসব। প্রথমে শিয়ালদা থেকে 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাব ক্যানিং স্টেশন। ভাড়া মাত্র 15 রুপিস পার হেড। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর স্টেশনের বাইরে থেকে আমাদের ম্যাজিক ট্রেনে করে পিক আপ করে নিয়ে যাওয়া হচ্ছে গদখালি। সময় লাগলো প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। তারপর আমরা এক এক করে আমাদের বোটে উঠলাম। আমাদের বোটের নাম ছিল MV বৃহস্পতি। বোটে ওঠার সাথে সাথেই তো আমাদের একটা করে গোলাপ দিয়ে ওয়েলকাম জানানো হলো, যেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। আর তারপরেই চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, সাথে আলুর দম আর রসগোল্লা এবং ডিম সেদ্ধ। আর এইদিকে মাছ কাটা চলছিল। সকালের খাওয়া শেষ করে আমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে গোসবা বাজারের দিকে। প্রথমে আমরা দেখে নেব ঐতিহাসিক হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেব স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন। তিনি এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তারপর আমরা চলে গেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত বেকন বাংলো। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য 5 টাকা পার হেড। গোসাবা ঘাট থেকে আবার আমাদের বোটে উঠে পড়লাম আর ঘুরতে থাকলাম নদীপথে। এরপর সকাল 11টা নাগাদ চলে এলো গরম গরম মুচমুচে আমুদি মাছ ভাজা, আর সাথে গরম গরম চা। মাছ ভাজাটা কিন্তু বেশ খেতে ভালো ছিল। আমরা তো দ্বিতীয়বার আবার নিয়েছিলাম। এরপর আমাদের বোট এখানে নিয়ে যাওয়া হলো পানীয় জল ভরার জন্য। এরকম পাইপের মাধ্যমে মিনারেল ওয়াটার ভরা হয় এখানে। এরপর সময় এলো লাঞ্চের। আজকের প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, আর সাথে ছিল চাটনি ও পাঁপড়। আর খাওয়া দাওয়া সেরে আমরা একটু বোটের সামনে খোলা হাওয়ায় বসতে এলাম। আর দীপঙ্করদা এখানে নিয়ে চলে এলো মিষ্টি মিষ্টি আপেল। এই আপেল খেতে খেতে আমরা সুন্দরবনের বিভিন্ন দৃশ্য উপভোগ করতে থাকলাম। এই যে দেখতে পাচ্ছেন হলুদ জাল দিয়ে জঙ্গলটা ঘেরা আছে, যাতে বাঘ মামা কোনোভাবে জঙ্গল ছেড়ে মৎস্যজীবীদের যাত্রাপথে না আসতে পারে, তার জন্য। এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার মাত্র। এবার আমাদের বোট ঘাটে চলে এলো। শেষ হলো আমাদের প্রথম দিনের ভ্রমণ। এবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো রিসোর্টে। আমাদের রিসোর্ট ছিল রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম। এখানে এসি এবং নন এসি সব রকমেরই রুম আছে। আমরা একটা নন এসি রুম নিয়েছিলাম।
রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, ওয়ারড্রব, সোফা, টেবিল, চেয়ার সবই ছিল। টয়লেটটাও বেশ পরিষ্কার ছিল। বিকেলবেলায় নদীর ধারে পেয়ারা মাখা খেলাম, আর সন্ধ্যাবেলায় ছিল গরম গরম চিকেন পকোড়া, চা, আর সাথে বাউল গান। আর সাথে কিন্তু এই দিন বেশ বৃষ্টি পড়ছিল সন্ধেবেলায়, তাই সন্ধ্যের আড্ডাটা কিন্তু ভীষণ জমে গিয়েছিল। রাতের মেনুতে ছিল গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। গুড মর্নিং সবাইকে। 3 দিন 2 রাত্রির সুন্দরবন ভ্রমণের আজকে হলো দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে? তো সকাল সকাল রুমে চা দিয়ে গিয়েছিল দাদারা, আমরা চা খেয়ে নিয়েছি। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আমাদের কোথাও একটা দাদাদের নিয়ে যাবে। দেখা যাক কোথায় নিয়ে যায়, আর আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা রেডি হয়ে আমাদের রিসোর্ট ছেড়ে চলে এসেছি নদীর পাড়ে। তো ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, আমরা এখন ওটাই করেই যাব। আমাদের বোটটা কিন্তু খুবই সুন্দর। দ্বিতীয় দিনের বোট চালু হয়েছিল 9টা নাগাদ। এখন আমরা চলে এসেছি ফরেস্ট অফিসে। এখান থেকে পারমিশন করাতে হবে, ও সাথে 2 জন গাইডও যাবেন আমাদের সাথে। নির্মল মণ্ডল। আপনার কাছে একটু জানতে চাইব যে সুন্দরবন কেন আমরা ঘুরতে আসবো? সুন্দরবন কেন আসবেন না, এটা বিশ্বের একটা ঐতিহ্যময় জায়গা। ইউনেস্কো থেকে 1987 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি বা বিশ্বের একটা ঐতিহ্যময় জায়গা হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এটা পলিউশন ফ্রি জায়গা এবং আমাদের গর্ব, আমাদের বাঙালি জাতির গর্ব, বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বসবাস করে, এবং ইস্টোরাইন ক্রোকোডাইল নোনা জলে বসবাস করে। এবং এছাড়া আরও প্রচুর অ্যানিম্যাল এই মানে অন্য ফরেস্টে যে অ্যানিম্যালগুলো পাওয়া যায় না, এখানে সেই অ্যানিম্যালগুলো পাওয়া যায়। কিন্তু এটা একটা এক্সেপশনাল টাইগার রিজার্ভ। 1973 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে 5খানা টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে এই টাইগার রিজার্ভটা একটা ব্যতিক্রমী বা এক্সেপশনাল টাইগার রিজার্ভ, কারণ এখানে জোয়ার ভাটার অ্যাক্টিভিটির আছে। 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা জোয়ার ভাটা হয় এখানে। ডে নাইট 2 টাইম 4 টাইম জোয়ার ভাটা হয়, যেটা বিশ্বের অন্য কোনো জঙ্গলে এরকম ন্যাচারালি জোয়ার ভাটা হয় না। এই জন্য লোকাল মানুষকে আমাদের ম্যানগ্রোভ জঙ্গলকে জোয়ার ভাটার জঙ্গল, বাদাবন বলে থাকে। বাদাবন মানে এত ঘন যেখানে সূর্যের আলো পৌঁছয় না। এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ম্যানগ্রোভ গাছ আছে। অন্য জঙ্গলে কিন্তু কোনো ম্যানগ্রোভ গাছ নেই, কিন্তু আমাদের এই জঙ্গলে ম্যানগ্রোভ গাছ আছে, যে গাছগুলো 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা জোয়ারের জলে বেঁচে থেকেও তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে এবং বেঁচে থাকে। এই গাছের শ্বাসমূল হয়, অন্য গাছের কোনো শ্বাসমূল হয় না। এবং এই গাছ মাটিকে কংক্রিটের মতো এঁটে ধরে রাখে, শ্বাসমূল আছে বলে, যার জন্য এখানে সুনামি বা ভূমিকম্প সুন্দরবনে হয় না। ম্যানগ্রোভ গাছ আছে বলে আমাদের কলকাতা, বিহার, উড়িষ্যা এরা মানে সাইক্লোন থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যাচ্ছে। ভারতের উত্তরে হিমালয় পর্বত যেমন বৈদেশিক শত্রু আক্রমণ থেকে আমাদের বাঁচায় এবং হিমবাহ থেকে আমাদের বাঁচায়। দক্ষিণে ঢালের মতো দাঁড়িয়ে থেকে ম্যানগ্রোভ জঙ্গল আমাদের প্রাকৃতিক সাইক্লোন, প্রাকৃতিক ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। সুন্দরবনে দেখতে আসা সারা পৃথিবী থেকে লোক আসে। এর থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ গভর্নমেন্ট পায়। যে রেভিনিউ, টোটাল যে রেভিনিউ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট পেয়ে থাকে, তার 36% রেভিনিউ লোকাল সাইটের, গ্রামের দিকে ডেভেলপমেন্ট খাতে ব্যয় করা হয়। মানে ট্যুরিজম থেকে যেটা ইনকাম হয়। আর বর্তমানে যে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসছে এখানে, কিন্তু মানে সেক্ষেত্রে মানে পলিউশনও বিভিন্ন রকম করে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আপনি মানে যারা সুন্দরবন ঘুরতে আসছেন কী বার্তা দেবেন, মানে পরিবেশে কীভাবে পৌঁছে? আচ্ছা, এটা আমাদের মানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যাতে পলিউশন আটকানো যায়, মানুষকে মাইকিং করে লোকাল সাইটে গ্রামে মিটিং করে মানে সেগুলোকে বলে দেওয়া হয়েছে। মানুষরা বুঝছে যে
এটা ঐতিহ্যময় জায়গা, হেরিটেজ প্রপার্টিতে পলিউশন করা যাবে না। আমাদের ক্ষতি, যেখানে বাঘ আছে এবং এর থেকে লোকাল মানুষরা যে রেভিনিউ পাচ্ছে তাতে উপকার হচ্ছে। এবং আমরা যারা ডিপার্টমেন্টে কাজ করছি তারা কিন্তু পলিউশনটাকে স্ট্রিক্টলি বন্ধ করে রেখেছি এই পর্যন্ত, কারণ নদীতে কোনো কিছু ফেলতে দিচ্ছি না। এবং লোকাল সাইডে আগে যেমন কোনো সেলিব্রেশন হলে, কোনো অনুষ্ঠান হলে ওরা প্লাস্টিক নদী সাইডে ফেলে দিত, সেটা আমরা মিটিং করে বন্ধ করে দিয়েছি। সুতরাং এই মুহূর্তে এটাকে সম্পূর্ণ পলিউশন মুক্ত জায়গা বলা যেতে পারে। এখন দ্বিতীয় দিনের সকালের খাবার চলে এলো। আজকে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি ও ডিম। আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদী এখানে মিক্স করেছিল, যার নাম ছিল পীরখালি। আর বালিদ্বীপ, ওটা বালিদ্বীপের অপোজিট সাইড থেকে একটা নদী, বিখ্যাত নদী আমাদের সুন্দরবনের, যেটা বিদ্যাধরী, এখানে মিট করেছে। আর সামনে একটা দুটো নদী আছে, জঙ্গল থেকে একটা মিট করেছে খনাখালি, আর সামনে ঝড়খালি আছে, ঝড়খালির সামনে দিয়ে একটা নদী মিট করেছে, যার নাম হচ্ছে হেড়েভাঙা বা হাড়িভাঙা। এই 5টা নদী কী কী? নাম্বার 1 হেড়েভাঙা, বিদ্যা, কুমোর, পীরখালি, খনাখালি, এই 5টা নদী এখানে মিট করেছে। তার মধ্যে মেন নদী হচ্ছে, এটা হচ্ছে বিদ্যাধরী, আর 4টে লোকাল নদী। এই বিদ্যাধরী দিয়ে সোজা গিয়ে সামনে ও কুয়াশার মতো সাদা মাতলা নদীর সঙ্গে মিট করেছে। মাতলা বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। মাতলাটাকে সি ফেজ বলা হয়, সমুদ্রের মোহনা বলা হয়। আমরা যখন দুবাকি যাব, ডাইনে মাতলা থাকবে, সমুদ্রের মোহনা থাকবে, আমাদের বাম সাইডে পেছনে থাকবে পঞ্চমুখানী নদী। থ্যাংক ইউ। আমরা এখন 5টা নদীর মিলনস্থল পঞ্চমুখানীতে আছি। আর এই দাদারা এখানে পঞ্চমুখানীর জল তুলছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এটা অনেক শুভ কাজে ব্যবহার করা হয় শুনেছি। এখন আমরা যাব দোবাকি ক্যাম্পে, তাই সবাই বোট থেকে নামছে। জমাতে হবে না। আমরা এখন সুন্দরবন টাইগার রিজার্ভে যে দোবাঙ্কি ক্যাম্প আছে তার মধ্যে দিয়ে প্রবেশ করছি। এটা হচ্ছে সুন্দরবনের বাগদেবতা বনদেবী ঠাকুর। এটা হচ্ছে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষরা এখানে ঠাকুরকে পূজা করে। জঙ্গলে যারা হচ্ছে মাছ কাঁকড়া ধরতে আসে তাদেরকে সব পূজা করে বনদেবী ঠাকুরকে। কিন্তু এখন বৃষ্টির সময় যেহেতু চারিদিকটা জলে ডোবা আছে, এখন বাঘ এখানে পাওয়ার সম্ভাবনা নেই একদম। এটা শীতের সময় এই দিকগুলোতে বাঘ আসে রোদ পোহাতে, তখন আপনারা দেখতে পাবেন। আর বাঘ দেখা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, চাইলেই পাওয়া যায় না। কখন কোন মুহূর্তে জঙ্গল থেকে কীভাবে ঘুরবে তার উপরে নির্ভর করছে। সেই মুহূর্তে যদি আপনি পৌঁছে যান তাহলেই একমাত্র সম্ভব দেখা। অনেকটা দূর, বেকার কিছু দেখতে পাচ্ছি না গো। তো আমরা আবার ফিরে যাব। এখন সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওর ওপরে উঠবো যদি কিছু দেখা যায়। তো দেখুন ওই যে সামনে কতগুলো হরিণ দেখা যাচ্ছে, খুব সুন্দর বসে আছে। হরিণ আছে, যদি না দেখা যায় তো মনে করতেন হরিণ নেই। এবং এগুলোকে বলা হয় চিতল হরিণ, স্পটেড ডিয়ার। এদের লাইফ হচ্ছে 18 থেকে 20 বছর এরা বাঁচে। এর সায়েন্টিফিক নেম বা ল্যাটিন নেম বলা হয় অ্যাক্সিস। একে অ্যাক্সিস ডিয়ার বলা হয়। মেলের সংখ্যা কম, ফিমেলের সংখ্যা বেশি, কারণ মেল ডিয়ারগুলো সিং হওয়ার জন্য গাছের ব্রাঞ্চে বা লতাপাতায় আটকে যায়, বাঘ ওদের ধরতে সুবিধা হয়। প্রতি 16 থেকে 22টা ফিমেল, একটা মেল থাকে।
বুঝলেন? থ্যাংক ইউ ভিজিটিং, টাটা। আমরা এখন আগে চলেছি হেতাল গাছের জঙ্গলের দিকে। এই যে হেতাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু বাঘেরা থাকে। কিন্তু এখন জোয়ারের জলে ডোবা, সেহেতু এখানে সর্বত্র এখন বাঘের দেখা মেলার সম্ভাবনা খুবই কম। দেখুন, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই সাইডগুলো দেখুন। এটা স্থানটা হলো অ্যানিমেল রেস্কিউ সেন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদন টাক বা লেজার অ্যাডজুস্ট্যান্ট স্টক। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো। তো এখন দ্বিতীয় দিনে সুন্দরবনের লাঞ্চের মেনু চলে এসেছে আমাদের কাছে। তো খিদেও পেয়ে গিয়েছে খুব। আজকে দেখা যাক তো লাঞ্চে কী আছে। আছে স্যালাড, মানে স্যালাডের শসা, লেবু, আলু ভাজা, ডাল, কাতলা মাছের একটা বড় পিস, সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর সর্ষে ইলিশ। জিনিসটা দেখো, বেশ বড় সাইজের ইলিশের পিস। তো চলো খাওয়া যাক। আমার ফেভারিট কাতলা মাছ ভাজা, আর আজকেও ইলিশ মাছের সর্ষে ঝাল আছে। দেখুন ইলিশ মাছের পিসটা। এখন আমরা চললাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে। এখন আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। এক্ষুনি নামলাম। বনবিবি টেম্পল আছে, ওর পাশে লম্বা গাছ সুন্দরী গাছ, যে গাছের নাম অনুসারে সুন্দরবন নাম হয়েছে। এই লাল ফুল ফুটে আছে, এটা কাঁকড়া গাছ বলে। নদীর চরে লাল কাঁকড়া, আর ওই গাছের দেখতে লাগে, এই জন্য কি কাঁকড়া গাছ বলে। জালের বাইরে যে শিপটা রাখা আছে, ওটা থাইল্যান্ডের মাছ ধরা জাহাজ বা ফিশিং শিপ। আজ থেকে 42 বছর আগে ইলিগালভাবে ঢোকার জন্য আমাদের ডিপার্টমেন্ট ওকে সিজ করে দিয়েছিল। দিয়ে প্রথমে এটাকে ভাসমান ক্যাম্প ছিল আমাদের ডিপার্টমেন্ট। যখন বিল্ডিংটা হয়নি, বিল্ডিং হওয়ার পরে ওটাকে রেখে দিয়েছে, ইউজ করতে পারিনি। কারণটা হচ্ছে আইনত বাধা আছে। একে ক্যাটামেরিন শিপ বলে, খুব জোরে ছুটতে পারে, যেতে পারে। যদি বলেন ধরলো কী করে, ওরা সাডেনলি বে অফ বেঙ্গলের ওখানে প্রচুর বালি চড়া আছে, ওইখানে ডিপ্রেশন হলো, অর্থাৎ সাইক্লোন তৈরি হওয়ার জন্য আটকে গেছিলো। তারপর এরা গিয়ে ধরে রেখে দিয়েছে। লিমুলাস মানে এগুলো আমরা বলি একটু সাগর কাঁকড়া টাইপ। বাঘ মামা অনেক অপেক্ষা করিয়েছে, তাই আমি এখন বাঘ মামার পাশে বসে পড়েছি। বাঘ মামা, তুমি ভালো আছো তো? উই আর হিয়ার নাও। আমরা এখন এই সুদর্ণখালি বলে একটা জায়গাতে আছি। সুদর্ণখালি, হ্যাঁ, সজনেখালি এরকম জায়গায় আছে। আর দোবাকি, এখানে দোবাকি বলে এখানে হাত দিয়ে দিয়ে আমরা পয়েন্টিং করে করে এগুলো উঠে গেছে, বুঝলেন। এটা সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, 362 স্কোয়ার কিলোমিটার আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জোন। 1976 খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল। এটা শুধু ট্যুরিজম জোন, আমরা যেটা দিয়ে ঘুরছি। 1976 খ্রিস্টাব্দে এই জোন ঘোষণা করা হয়েছিল ফর দ্য ট্যুরিস্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর এটা সেকেন্ড লার্জেস্ট জোন। মাছ, কাঁকড়া, মধু এবং ট্যুরিস্টদের সবাইকে অ্যালাউ করা হয়েছে, এই জন্য বাফার জোন বলা হয়, ক্লোজ টু বাংলাদেশ। আর দক্ষিণে দিস ইজ কল কোর এরিয়া, নিষিদ্ধ জায়গা। 1330 স্কোয়ার কিলোমিটার, নট ফর ট্যুরিস্ট, নট ফর ফিশারম্যান। হ্যাঁ, তো টোটাল আমাদের জঙ্গল আছে 4264 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে আমাদের প্রজেক্ট টাইগার এরিয়া, এগুলো সব প্রজেক্ট টাইগার এরিয়া। ব্যাঘ্র প্রকল্প 2585 স্কোয়ার কিলোমিটার,
73 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী এবং জ্যোতি বসু চিফ মিনিস্টার জ্যোতি বসুর আলোচনাতে আমাদের এই জায়গাটা দুটো পার্ট করা হলো। মাতলা নদী আমি দেখাচ্ছিলাম না বিভাগের সামনে, এই মাতলা নদীর ইস্টার্ন সাইডে প্রজেক্ট টাইগার এরিয়া 2585 স্কোয়ার কিলোমিটার। 3 পার্ট অফ জোন ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাফার জোন অ্যান্ড কোর জোন। আর মাতলা ওয়েস্টার্ন সাইড অলমোস্ট মানে প্রায় 1700 কিলোমিটার জায়গা, এটাকে ডিভিশনাল ফরেস্ট বলে, এটা স্টেট গভর্নমেন্টের অধীন। আচ্ছা, আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণে। সুবর্ণখালী ওয়াচ টাওয়ারের উপর থেকে এটা ফার্স্ট ফ্লোর। দেখুন চারিদিকটা, এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাঘ জল খেতে আসে, তখন বাঘের দেখা মেলে। শুনলাম আজ সকালে একজন দেখা পেয়েছিল। গুড আফটারনুন সবাইকে। সুন্দরবন ভ্রমণের আজকে দ্বিতীয় দিন লাঞ্চ শেষে আমরা এখন বসেছি একটু হাওয়া খেতে একদম বোটের সামনে। তো সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের খুবই ভালো। আমরা এসেছি রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে। তো ওনাদের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই নেই, খুবই ভালো। এটা কিন্তু আমরা কোনো পেড প্রমোশন করছি না, জাস্ট আমাদের ভালো লেগেছে, আমরা আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়ারও খুব ভালো, আপনারা পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সবার বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু। এই 3 দিন আপনার মনে হবে না যে আপনি কোনো বাইরের অপরিচিত কারোর সাথে ঘুরতে এসেছেন। ওনারা একদম নিজেদের ফ্যামিলি মেম্বারের মতোই আমাদের সাথে বিহেভিয়ার করেন। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমরা নিশ্চয়ই ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা যদি চান এনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। দ্বিতীয় দিনের ঘোরা শেষে আমরা এখন ফিরে এসেছি রিসর্টে। ফের এখানে একটু রেস্ট নেব, তারপর আবার বার হব আমরা। কাকু আমাদের বোট থেকে ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা চেষ্টা করছিলাম কিছু মাছ ধরার, বাট আমাদের চেষ্টা বৃথা গেল। মাছ লেগেছে না, এখনো মাছ লাগলো না। আর সন্ধ্যাবেলার টিফিনে ছিল এগ চাউমিন এবং চা। এরপর ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও মটন কষা। মটনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আর বেশ নরমও হয়েছিল। মর্নিং সবাইকে। সুন্দরবন ভ্রমণে 2 রাত্রি 3 দিনের আজকে শেষ দিন। তো আজকে সকাল সকাল উঠে চা খেয়ে রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য। সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি, রুম থেকে চেক আউট করে নিয়েছি। এখন যাচ্ছি বোটের উদ্দেশ্যে। সারাদিন ঘুরে সন্ধেবেলায় বাড়ি চলে যাব। ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে। কালকে শুট করলে মাছ ধরতে পারলাম না, নাকি কাঁটা কেটে চলে গেছে। তো আমরা এখন পেয়ে গেছি সাথে তো রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমের প্রসেনজিৎ দাকে। তো প্রসেনজিৎ দার কাছে একটু জেনে নেবো। তো আপনি বলুন এই আপনার ট্যুর অর্গানাইজ কেমনভাবে করেন, কীভাবে ডিটেলস একটু বলুন। নমস্কার সবাইকে, সুস্বাগতম সুন্দরবনে। আপনারা সবাই অনেক কষ্ট করে এসেছেন আমাদের এখানে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট, মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যাপ্রুভ অর্গানাইজেশন। আমাদের নিজস্ব বোট, এই আপনার সুসজ্জিত বোট প্লাস রিসোর্ট, মানে 14টা কটেজ প্লাস হচ্ছে আপনার 5টা রিসোর্ট আছে আর কি আমাদের সুন্দরবনে। আমাদের টোটাল অ্যাকচুয়ালি 3 দিনের ট্যুর প্রোগ্রাম হয়, 2 নাইট 3 ডেসে ট্যুর প্রোগ্রাম। আমাদের কলকাতা থেকে পিক আপ হয় প্লাস ক্যানিং থেকে পিক আপ হয় এবং সারাদিন বোটে করে ঘোরা, বোটের মধ্যে খাওয়া দাওয়ার চলছে। এখন তো ইলিশ উৎসব চলছে আর কি, ইলিশের বিভিন্ন পাত আসা করছে। ইলিশে তো এখন মানে ইন্টারেস্টিং লোক বেশি আসে না? হ্যাঁ, এখন ইলিশ, মটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সমস্ত রকমের এগুলো রয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আসুন আমাদের এই সুন্দর বোটে ভ্রমণ করুন। এবং আমাদের ফার্স্ট ডেতে তো আমাদের সাইট সিন থাকে, পাখির জঙ্গল থাকে, পঞ্চমুখানি, বে অফ বেঙ্গল। এবং সেকেন্ড ডেতে আমাদের গভর্নমেন্ট পারমিশন করে সজনেখালি থেকে শুরু করে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি, তারপরে হচ্ছে আপনার দোমাকি ওয়াচ টাওয়ার এবং ক্যানোপি। এছাড়া পীরখালি, গাজীখালি, বনইভরানি, দেউলভরানি বেশ কিছু ন্যারো ক্যানেলস আছে, সেগুলো আমরা করার চেষ্টা করি আর কি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এই সমস্ত ন্যারো ক্যানেলসগুলো দেখলে এবং হচ্ছে কিছু অ্যানিম্যাল দেখলে আর কি। একটু খরচার ব্যাপারে একটু জেনে নেবো। হ্যাঁ, খরচা অ্যাকচুয়ালি আমাদের 2 শেয়ারিং রুমে, মানে যারা কাপল থাকবেন তাদের 3700 টাকা আছে নন এসি, আর 3 শেয়ারিং রুমে 3500 টাকা এবং 4 শেয়ারিং রুমে 3300 টাকা আছে।
ক্যানিং থেকে পিক অ্যান্ড ড্রপ, আর এসি হলে 1000 টাকা করে পার হেড বেড়ে যায় আর কি। বেড়ে যায় এসির হ্যাঁ জন্য। হ্যাঁ। আর জানতে চাইবো যে কেউ যদি এরকম হয়, ধরো আপনার গ্রুপে আসতে চাইছে, আপনারা এরকম অ্যারেঞ্জ করে আপনি 10 থেকে 12 জনের মধ্যে? হ্যাঁ, আমাদের দুটো বোট, আর একটা বোট আছে ছোট বোট, মানে ওটা 4 সিলিন্ডার, ওটা 30 জন ক্যাপাসিটি গভর্নমেন্টের অনুযায়ী। ওখানেও মানে ওই বোটটা নিয়ে আপনারা কোরিয়া বা ফটোগ্রাফি ট্যুর টাইপের করতে পারবেন আর কি। ওটা হয়, আমাদের পার্সোনাল বোটের ট্যুরগুলো হয় আর কি। ওইগুলো করে থাকে। হ্যাঁ। আর এছাড়াও আপনার সম্পর্কে আমি শুনেছি যে আপনি এখানে সুন্দরবন অঞ্চলের কিছু সোশ্যাল ওয়ার্কের সাথেও জড়িত আছেন, সেই সম্পর্কে একটু যদি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের টিম ওয়ার্কটা খুব করি। দীপঙ্কর আছে, আমাদের অসিতদা আছে, প্লাস আমাদের সাহেব আছে, আরও অনেকেই আছে। আমাদের অ্যাকচুয়ালি সুন্দরবনে আমরা প্রচুর পরিমাণে সোশ্যাল ওয়ার্ক করি, যার জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেশ কিছু আমরা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের পার্মানেন্ট ক্রিমেটোরিয়াম আছে, পার্মানেন্ট হসপিটাল আছে একটা 10 বেডের দাতব্য চিকিৎসালয়। এছাড়া আমাদের হচ্ছে আপনার একটা স্কুল চলে, 120টা মতন বাচ্চা পড়ে। এছাড়া খাদির কাজ হয়, 150 মতন মায়েরা রেগুলার কাজ করে। এছাড়া আমাদের ম্যানগ্রোভ প্ল্যান্টেশন থেকে শুরু করে রেগুলার বেসিসে আমাদের পার্মানেন্ট প্রজেক্ট চলে আর কি। এতে প্রচুর বেনিফিশিয়ারি বা অনেক গ্রামবাসী উপকৃত হয় আর কি। আপনার ফোন নাম্বারটা একটু? হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9735379820। আর একটা আছে জিও নাম্বার 7003165029। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সুন্দরবনে আসুন এবং এই প্রসেনজিৎ দার মানে সঙ্গে ভ্রমণ করুন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে। এখানে নিচে এখন ইলিশ বিরিয়ানি বানানো চলছে, আর সাথে ছিল আজকে চিকেন কষা। আমরা এখন দেখে নেব সুন্দরবন টাইগার রিজার্ভের অন্যতম স্পট সজনেখালি। দীপঙ্কর দা এখানে টিকিট কাটছে। এই টিকিট মূল্য কিন্তু ট্যুর অপারেটরই দিয়ে থাকে। পড়ে গেছে ওটা, মরে গেছে বাঘ। না আমরা যে এসেছি এবার এগুলা তো বাঘটা ঘুরে, হ্যাঁ তা ভালো লাগে না? কেমন ভালো লাগে। কুমির আছে, বাঘ আছে, হাতি আছে, সবই আসছে, ভালো লাগে। হ্যাঁ আমি এখন আছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর, আর এই ওয়াচ টাওয়ারটা থেকে পুরো বিস্তীর্ণ অঞ্চলটা জুড়ে দেখা যায়। দেখুন, আর এর নিচে যে পুকুরটা আছে, এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ আছে, কিন্তু জলটা ঘোলার জন্য দেখা যাচ্ছে না। আমার নাম প্রবীর ভাই। এই দাদার সাথে আমরা 3 দিন ঘুরলাম, খুব ভালোভাবে গাইড করে দিলেন, প্রত্যেকটা জঙ্গলে কোথায় কি আছে ভালোভাবে খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়। আর আপনার অনুরোধ করবো যে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বার সবাই দিয়ে দেবো, তো আপনাদেরকেও ভালোভাবে ঘুরিয়ে দেবে। কি দেখাবেন? চলো ডাঙাটা করবে, ডাঙাটা এই যে ওই একটা ডাঙাটা, হ্যাঁ এই একটা, এই তো এই যে দেখলেন এখানে একটা, ওখানে ডাঙাতে একটা, এই যে একটা কুমির। এবার আমরা পেয়ে গেছি সুন্দরবন রয়্যাল ইকো ট্যুরিজমের এক অন্যতম সদস্য দীপঙ্কর দাকে। নমস্কার। আমাদের এখন ইলিশ উৎসব চলছেন, দাদারা এসছেন, দাদারা খুব ভালো ভিডিও বানায়, সবাই দেখবেন।
দাদাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন বা পাশে থাকবেন। দাদারা এই 3 দিনের আজকের শেষ বিদায় আছে। দাদারা এখন সজনেখালিতে আছে, সজনেখালি ওয়াচ টাওয়ারে ঘুরেছেন, কিছু একটা ক্রোকোডাইল দেখেছেন আর কিছু দেখেছেন। দাদারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখাবেন, আপনারা পাশে থাকবেন। বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে হবে। দাদা নিশ্চয়ই ভিডিওতে নাম্বারটা দিয়ে দেবে, আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, আমার নাম বিমল ভঞ্জ। তো বলুন কাকু, আপনি কি করেন? আগে ছিল আমার মাছ ধরা কাজ, এখন এই ট্যুরিস্ট বোটেই থাকি, রান্না টান্না করি, ঠিক আছে। আর বন্ধুদের পেয়ে খুব আনন্দ করি। এই যে এমন আপনারা এসেছেন সুন্দরবনে বেড়াতে, আমরা খুব খুশি হয়েছি, ঠিক আছে। তো এখন আর মাছ ধরি না, বাঘে থেকে আমি আক্রান্ত হয়েছিলাম এক সময়, এখন ধরি না। এখন দেখুন পায়ে, এই আমার পায়ের ছাপ, ঠিক আছে। যখন এই পায়ে ধরেছিল, জাল ছিল সামনে, ঠিক আছে, তখন এ পায়ে মেরেছি, ঠিক আছে। মারতে তখন আর লোকজন ছিল, ওরাও মেরেছে। মারার পরে বাঘটা নদীতে ঝাঁপিয়ে পালে আলো। কতজন ছিল তখন? 5 জন ছিলাম। 5 জন ছিল। তোমাকে আক্রমণ করেছিল? আমাকেই আক্রমণ। কতদিন আগে? 2009। তারপরে চিকিৎসা কোথায় করেছিল? চিকিৎসা করেছিলাম চিত্তরঞ্জন হসপিটাল। তারপর সেই থেকে সুস্থ আছো? হ্যাঁ, এখন সুস্থ আছে মোটামুটি। মাছ ধরা ছেড়ে দিয়েছো? মাছ ধরা নদীতে ছেড়ে দিয়েছি, কিন্তু বাড়ির মাছ ধরি বা নিজের মাঠেতে মাছ ধরি, গ্রামে, ঠিক আছে। নিজের ফিশারি আছে। ফিশারিও আছে? কি কি মাছ চাষ করেন? ওখানে ভেটকি আছে, বাগদা আছে, হরিণের চিংড়ি আছে, কাঁকড়া আছে, পার্শে আছে, পোনা আছে, বিভিন্ন ধরনের মাছ। সুন্দরবনে সবচেয়ে ভালো লাগে শীতকালে। আপনারা শীতকালে আসবেন, শীতকালে এনজয়টা বেশি হয়, ঠিক আছে। আর গরমকালে একদম ভ্যাবসা গরম, হ্যাঁ, এতে এনজয়টা ভালো হয় না। জিজ্ঞাসা করবেন। আর বাঘ দেখাতে পারবেন? বাঘ সেটা ভাগ্যের উপরে নির্ভর করে, ঠিক আছে। বাঘ জঙ্গলে প্রচুর আছে, কিন্তু সেটা ভাগ্যের উপরে। হয়তো বাঘ আমাদেরকে দেখছে, আমরা বাঘকে দেখতে পাচ্ছি না। নসিবে থাকলে সেদিনই দেখা যায়। এখন আমাদের নামানো হলো পাখিরালয়ে। এখানে একটা মার্কেট আছে, যেখানে আপনারা ছোটোখাটো মার্কেটিং করে নিতে পারেন। এখন আমাদের দুপুরের খাবার চলে এলো, গরম গরম ইলিশ বিরিয়ানি, স্যালাড আর সাথে চিকেন কষা। আর এখানেই আমাদের ট্যুর শেষ হলো। খাওয়া শেষ করে এবার আমরা রওনা দিলাম গদখালির দিকে, তারপর ম্যাজিক ভ্যানে করে ক্যানিং স্টেশন।